আরো নতুন ভাবে এগিয়ে যেতে পারি, আমাদের মধ্যে আর কোনো রকম বৈষম্য বিরোধী আন্দোলন যেন আর করতে না হয়, যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এই দল নির্বাচনে অংশগ্রহণ করলে ভালোভাবেই আগাবে, কারণ এই দলের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা অনেক বেশি। খুব অল্প সময়ে এনসিপি অনেক বড় সংখ্যা মাত্রায় গঠন করেছে দল। আওয়ামী লীগ আবার মনে হয় না পুনরায় ভাবে তারা আসতে পারবে, কারণ যেভাবে তাদের পতন হয়েছে তাদের পক্ষে ওইভাবে মাথা চাপা দিয়ে ওঠা সম্ভব না। আমরা আশা করি যে গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে বাংলাদেশে ম্যাজিকের মতো কোনো পরিবর্তন আনতে পারি নাই আমরা, তবে আমরা পারবো ইনশাল্লাহ। সেটার দিকে আমাদের লক্ষ্য আছে, আস্তে আস্তে সেটা আমরা পরিবর্তন করতে পারবো। 17 বছর ধরে বাংলাদেশে যে ঘুণে ধরা রাজনীতি চলে আসছিল, তার চাইতে আমরা খুব দ্রুত যে সামনের দিকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারবো সেটা নয়, কিন্তু খুব দ্রুতই আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা নিয়ে আসতে চাই সেটা গণতান্ত্রিক কাঠামোকে সামনে রেখে আমরা করতে চাই। সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো আজকে পারবো না, কিন্তু আপনাদের সকলের সহায়তা পেলে আমরা খুব দ্রুতই বাংলাদেশে পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রথম যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে 2000 শহীদ তাদের জীবন দিয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা আহতদের সকল চাহিদা আমরা তাদের অধিকার পূরণ করতে পারি নাই। জুলাই সনদ হবে আমাদের শহীদদের জন্য, শহীদদের পরিবারের জন্য, আহতদের জন্য, তাদেরকে সামনে রেখে, এবং হচ্ছে গিয়ে যতজন জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত ছিল সকলের আকাঙ্ক্ষা, ব্যষ্টিক যে আশা আকাঙ্ক্ষা রয়েছে একভাবে বাংলাদেশকে পরিবর্তনের সূচনা তৈরি করার, সেটাকেই সামনে রেখে আমরা আমাদের জুলাই সনদটা চাচ্ছি। আপনাদের স্কুল থেকে এসেছেন, স্কুল পড়েছেন? আমাদের স্কুল পরীক্ষা ছিল, পরীক্ষার পরে আপনার। এবং আমরা চাই আমাদের সুন্দর একটা দেশ হোক, যেখানে আমরা স্বাধীনভাবে সার্বভৌমত্বভাবে বেঁচে থাকতে পারি, যেখানে আমাদের সত্য কথা বলার অধিকার আছে, যেখানে আমাদের মুখের ভাষা আমরা আমাদের ইচ্ছা, আমাদের যা অধিকার আমরা যেন আমরা সব খুলে বলতে পারি। আমাদের মুখের ভাষা যেন পরবর্তীতে কোনো সরকার কেড়ে না নিতে পারে, আমরা এনসিপির কাছে তাই চাই। গণ অভ্যুত্থানের পর যারা চাঁদাবাজি করছে আমরা খোঁজ নিয়ে দেখতে পাবো, এরা শুরু থেকে হচ্ছে জুলাই আন্দোলনে ছিল না, যারা তারা আগে থেকে হয় কোনো ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, না হয় ছাত্র দলের কেউ ছিল, কিন্তু এরা আগে থেকে এদের একটা ইচ্ছা ছিল যে এদের আগে থেকেই ঠিক করে নেওয়া যে এরা পেশাগতভাবেই চাঁদাবাজ হবে। যেমন আমাদের যে সমন্বয় ক্রিয়া, তাকেই দেখেন, সে আগে থেকেই হচ্ছে চাঁদাবাজি করতো, তো এই নিয়ে সে চাঁদাবাজি করতেছে। কিন্তু আমরা যা মনে হয় আমাদের এনসিপিতে ইনশাল্লাহ এমন কোনো লোক থাকবে না যারা চাঁদাবাজি করবে। কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে মিলিয়ে পড়ি, পাকবনা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে লুচতেছি, তাকে দেখে আমাকে এত বড় একটা ইটের ইয়াতে এভাবে চেঁচা দিতে নিছিল, যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে এদের। ইট দিয়ে এভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর সবাইকে শুধু মাথায় আঘাত করবা। আমার ভাইয়ের মাথায় যখন কুড়াল দিয়ে কূপ দেয়, আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারি না। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমার এই একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম, কোন সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেননি। আমি আপনাদের কাছে আকুল আবেদন, সকল জনগণ, সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি, আমার 2 চোখ দিয়ে আমি যাদেরকে দেখছি,
এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে আমি কাউকে ছাড়বো না। আমি মরে গেলে এটা অন্য সাবজেক্ট। আমি কোন দল বিদল নিয়ে কথা বলছি না, আমি যতগুলা কথা বলছি সবগুলা কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য নেন প্লিজ। আপনারা আপনাদের মতো তথ্য নেন। আমার একটা কথা যদি মিথ্যে পান জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই বোনটা একটু সরল টাইপের, সে এত কিছু বুঝে না। সে মামলাটা পর্যন্ত গুছিয়ে করতে পারে না। এমনকি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে ওটু নাকি করা যায় মামলা, আমার জানা ছিল না। ইসুফ আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওনার মন গড়া মতন কাজ করতেছেন। আয়ু আমাদের কারো কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। যেভাবে ডমিনেটিং একটা রাজনীতি ছিল, আমরা ওপেনলি রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম না, আমাদের ছেলেমেয়েরা রাজনীতি সচেতন ছিল না, বা আমরাই ছিলাম না, হ্যাঁ, বা থাকলেও আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম না। এরপর আরও যত মৌলিক অধিকার আমাদের রয়েছে, আমরা সেই অধিকার নিশ্চিত করার স্বার্থে আমরা এখানে আছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের জনগণের সাথে কানেক্টিভিটি। হ্যাঁ, জনগণের সাথে কানেক্টিভিটি করতে গেলেও আমাদের এরকম কিছু কিছু প্রোগ্রাম বা মঞ্চ উপস্থাপনা করাটা জরুরি, বা আমরা স্মৃতিচারণ করাটাও জরুরি যে এই দিন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এই দিন আমাদের একটা ঐতিহাসিক জায়গা, সেখানে আমাদের 21শে ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটেছিল, তারপর নাহিদ ইসলামের এক দফার অভ্যুত্থান ঘটেছে। আজকে আমরা সেই সব কিছু মিলিয়ে স্মৃতিচারণ করছি। আর নতুনত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাজনীতি ওপেন হবে, রাজনীতিতে মানুষ সমালোচনা করবে, নিজের দলের লোকেরাও সমালোচনা করতে পারে, জনগণ সমালোচনা করতে পারে, কিন্তু সেটা নিয়ে কোনো রকম গুম খুনের ব্যবস্থা, কি বলবো, স্বৈরাচারী একটা স্বভাব, এই স্বভাব যেন আর না থাকে। এখনো কিছু বড় দলের মধ্যে এই স্বভাব আছে, তাদেরকে নিয়ে কোনো কথা সমালোচনা বলা যাচ্ছে না। কিছু মিডিয়া তাদের পক্ষে হচ্ছে জনগণকে দাবিয়ে রাখা, জনগণকে ভুল ইনফরমেশন প্রদান করছে, এইটা একটা স্বৈরাচারিতা। এবং স্বৈরাচার গতানুগতিক ধারার যে স্বৈরাচার আওয়ামী লীগের উত্থানের পরেও যে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের যে একটা মিশন বা ভীষণ রয়েছে, এটাকে সফল করার জন্য যে মুখগুলো এখনো রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তো জনগণ আসলে কি মনে করবে যে প্রত্যেকটা দলই একরকম, তারা মনে করে যে কোনো দল ডিফারেন্ট হতে পারে না, রাজনীতি মানেই হচ্ছে স্বৈরাচারিতা। আমরা সেই চিন্তাধারা থেকে জনগণকে বের করে আনতে চাই এবং তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদেরকে জানাতে চাই যে সব আমরা গতানুগতিক ধারার যে সরকাররা রয়েছে এবং তারা যেভাবে আচার আচরণ করেছে আমরা সেভাবে আচার আচরণ করছি না, করবো না। যদিও বা করে তাহলে দেখবেন যে আমাদের এখানে, যেমন আমি ছাত্র সংসদ থেকে এসেছি, যারা এনসিপিতে রয়েছেন এবং যত জনগণের সমর্থন আছে তারা এনসিপি সেই হিউজ পরিমাণে একটা জনগণের সমর্থন থেকে সরে যাবেন। তো আমরা আশা করছি যেন তারা এই জনগণের সমর্থনকে ধরে রাখতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে পারেন। যেমন বিএনপি একটা বড় দল, ওনাদের সারা আমরা বাংলাদেশে নির্বাচন করতে পারবো না। তো ওনারা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে, যেমন মির্জা ফখরুল সাহেব বলতেছে নির্বাচন চান, মানে ওনার মুখ খুললে বলা হয় যে নির্বাচন চান, উনি নির্বাচন ছাড়া আর কিছু চান না। ওনাদের ছাড়া তো বাংলাদেশে নির্বাচন সম্ভব না। তো ওনারা জনগণের পাশে দাঁড়াক, আমার পক্ষ থেকে আমি বলতে চাই ওনারা জনগণের পাশে দাঁড়াক। ওনারা অবশ্যই নির্বাচন, একটা সুষ্ঠু মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ওনারা ক্ষমতায় আসবে, সেটা যে দলই হোক। কিন্তু ওনারা যে নির্বাচন বা ওনারা চাঁদাবাজি করতেছে, আজকে একজন ভুল করলে আরেকজনকে দোষারোপ করতেছে, এগুলো আমরা চাই না। তো আমরা চাই যে একটা বৈষম্য বিরোধী সমাজ হোক,
বা একটা সুন্দর জনগণের সরকার আসুক, যেটা আমাদের সবাইকে সব রাজনৈতিক দলের মাধ্যমে সমন্বয় করে আমরা একটা সুন্দর দেশ চালাতে পারবো। গত বছর 3 আগস্ট আমি 10 নম্বরে ছিলাম, একদম মূল চত্বরে ছিলাম। মিরপুর 1 থেকে 10-এর দিকে যাইতে আমরা ছিলাম এই সাইডে, শেওড়াপাড়ার দিকে যাইতে ছিল ছাত্রলীগের নেতা কর্মীরা, আর হচ্ছে বিভিন্ন ছাত্রলীগের কর্মী ছিল, যেমন নিখিল ছিল, লিটু ছিল, তিতু ছিল, আর হচ্ছে 14-র দিকে যাইতে ছিল হচ্ছে সেনাবাহিনী। মানে ফুল সাপোর্ট আমরা সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছি, আমরা নিজেরাও ছিলাম। পাল্টে ধাও পাল্টে দেওয়া ছিল, কিন্তু মারছে আমাদের অনেকে, এমনকি এক পাশ থেকে গুলি করতেছে। আমরা কোনো একবার আগাচ্ছি সামনে, আবার পেছুচ্ছি, একবার আগাচ্ছি একবার পেছুচ্ছি, মানে আসা যাওয়ার মধ্যে ছিলাম। এক পর্যায়ে আমাদের কাছে কিছু ছিল না, লাঠি ছিল, তারপরে হচ্ছে ঝাড়ু ছিল অনেকের হাতে, আর তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র, ছুরি, তারপর বন্দুক, কিন্তু আমাদের কাছে আসলে কিছুই ছিল না। আপনার সামনে কাউকে আহত হতে দেখেছেন কি? অবশ্যই আমার এক বন্ধু ছিল, অনয় রবির নাম ছিল, আমাকে বাঁচাতে যায় হঠাৎ করে একটা গুলি করে, 14 থেকে হঠাৎ করে গুলি করে, সে আমাকে এভাবে করে মাথা নিচু করে সে গুলি খায়, এমনকি গুলিটা তার এই সাইডে লাগে, এদিক দিয়ে বের হয়েছে, সে মারা যায়, আমি বেঁচে যাই। আমার এখনো মনে পড়ছে সে আমাকে বাঁচানোর জন্য সে নিজে মারা গেছে। এই জন্যই তো এনসিপি তে আসে, আবারও আন্দোলনে নতুন করে যোগ দেওয়া। ইনশাল্লাহ চাই একটা ভালো দল আসুক, বাংলাদেশের চাঁদাবাজ মুক্ত দল আসুক, এমনকি আমাদের মানুষের যে একটা মুখের ভাষা, মানে বাক্য, আমরা যাতে এটা বলতে পারি, আমাদের নিজেদের ভাষা বলতে পারি। শেখ হাসিনা পালানোর 3 মিনিট আগেও সবাই বলতেছিল যে শেখ হাসিনা পালাবে না, সবাই লং মার্চ টু সংসদ ভবনে যাও। তো আমরা লং মার্চে সংসদ ভবনে যে হঠাৎ করে দেখে সবাই চিল্লাচিল্লি করতেছে, কি চিল্লাচিল্লি করতেছে, আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে বলছে এই শেখ হাসিনা তো পালাইছে। কিভাবে পালাইছে? 45 মিনিটের ভিতরে পালাইছে শেখ হাসিনা। এন্ড সবাই ভিডিও খুঁজতেছে শেখ হাসিনা পালাইছে, যে ভিডিওটা দাও, ভিডিওটা দাও, কিন্তু আলটিমেটলি ভিডিওটা ফেসবুকে পাবলিশ হয়েছে, আর আমরা সবাই খুশি যে আসলে শেখ হাসিনা পালাইছে। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সকল ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছিল একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 5 আগস্ট আগামী 2 দিন পরে 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা আমাদের দেশের নিয়মকানুন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় এখনও দুর্নীতির অভিযোগে জর্জরিত। যেই দুর্নীতি থেকে, যেই অনিয়ম থেকে মুক্তি পেতে আমরা 5 আগস্টের একটা সমন্বয় ঘটিয়েছিলাম, সেই মুক্তির লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত, যেন এনসিপির হাত ধরে আগামী দিনে এই বাংলাদেশ সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল প্রকার অনিয়ম থেকে মুক্তি পাবে। এনসিপির বিরুদ্ধে তো এখন একটা দল ক্ষমতায় যায় নাই, তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, রাজনৈতিক দল বাংলাদেশের মাঠীয় মানুষের সাথে 2টা দল পূর্ব থেকে মিশে আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ পলিয়ে গেল, তাদের কিছু দোসর বিভিন্ন চেহারা, বিভিন্ন নতুন নতুন চেহারা ধারণ করে এনসিপি, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের সাথে ভিড়ছে। আমরা যখনই কোনো নিউজের অনিয়মের বিরুদ্ধে দেখতে পাই, তখনই দেখতে পারি সেখানে যাদের সমন্বয় পাওয়া যায় তাদের মধ্যে থেকে তারা বিগত সময় আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এমনটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। এনসিপিকে ক্ষমতায় দেখতে চান আপনারা? অবশ্যই আমরা চাই যে এই ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ধরনের অনিয়ম বন্ধ হোক এবং একটি সুন্দর স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হোক, সেটা এনসিপির হাত ধরে। আমাকে এমন বাড়ি দেয়, বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে, পরে আরো ব্যাপার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরীর। আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, 2 পাশে ফুস, আমি মাথা ঘুরে এভাবে পড়ে যাচ্ছে। আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি আমারে মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলেটা এতিম হয়ে যাবে, কিন্তু আমারে কোনোভাবে রক্ষা দেয়নি। আরো মেম্বার আমারে বলে আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিতে স্ট্রং থাকতে পারতেছি না, হে আমার এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে, ইট এবং বাড়ির চাকা দিয়ে ইটেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মম ভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে বুঝছে, নিজেই তো বাঁচতে পারি নাই।
একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কোপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি এই হালটা পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে যান, তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো উন্না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে বের হই, আমি সন্ধ্যার পরে বের হব। 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে, আমি যে রুমটাতে পালাই, সে রুমের জানালা দিয়ে আমাকে দেখে, আমি ওরে বলছি, তোর তো এটা হাতে পায়ে ধরে, তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে। আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলে, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইনা নিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে, মানুষকে এইভাবে মারতে পারে। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে সব থেকে মূল, যে আমরা এনসিপি চাই না যে কাউকে টাকা দিয়ে বা কাউকে কোনো প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনবো। যখন এক জায়গায় তো আমরা 2-3 জন মানুষ আসলে কাজ করতে পারি না, এখানে আমাদের একটা সংখ্যার বিষয় আছে। তো আমরা এখানে 100, 200, 300, হাজার মানুষ কাজ করি। তো ওই হাজার মানুষের মধ্যে যে সবাই ভালো তা তো না, অবশ্যই 2-1 জন খারাপ থাকবে, কিছু কীটপতঙ্গ সব জায়গায় থেকে যায়। তো সেই হিসেবে এই যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই অপ্রত্যাশিত ছিল। যে ভাইয়াদের সাথে এটা ঘটেছে, আমি তাদেরকে মোটামুটি চিনি, তো আমার মনে হয়েছিল তাদের এরকম হওয়াটার পেছনে আসলে কি আছে আমি জানি না, বাট যেটাই হোক, হয়ে যখন গেছে সেখানে আমরা এটাকে তো অস্বীকার করতে পারি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে চাঁদাবাজি তো সেই শুরু থেকে হয়ে আসতেছে বিভিন্ন রাজনৈতিক দলের হাত ধরে। এখন যেহেতু এটাও একটা রাজনৈতিক দল, এখানে অনেক মানুষ রয়েছে, সবাইকে তো আমাদের চেনাও সম্ভব না, কে কতটা চায়, কে কতটা পারবে এবং কে কতটা সৎ অসৎ। তো সেই হিসেবে 2-1টা স্ক্যান্ডাল সব জায়গাতেই থাকে, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার দল সেই বিষয়ে কী পদক্ষেপ নিল। তো আমাদের দল কিন্তু এনসিপি কিন্তু সাথে সাথে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং বৈষম্য বিরুদ্ধে তাদেরকে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই এটাই আসলে একটা নতুন সূচনা, যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, যে আমাদের নেতা কর্মীরা ভুল করবে এবং সেটা আমরা তাদেরকে সেটা শেল্টার দিব, এটা আমরা কখনোই দিব না। যখন এক জায়গায় অনেক মানুষ কাজ করে, 2-1 জন ভুল করবে এবং ভুল যখন অন্যায় রূপান্তর হয়, তখন সেই অন্যায় আমরা কখনোই মাফ করব না, সেটা আমাদের যত বড় নেতাই হোক না কেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আপনার রাজনৈতিক দল যখন আপনার নেতাকর্মীরা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলছি না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না এবং তাদেরকে কন্ট্রোল করতে পারছি না, সেটা আসলে একটা দলের ব্যর্থতা। আমাদের সব কমিটিতে স্থগিত হয়ে গেছে, সেই হিসেবে আমি সাবেক দল অবশ্যই এখন বলতে হবে। আমি এনসিপির সাথে যুক্ত নেই বলতে, যখন আমাদের কেরানীগঞ্জ সমন্বয় কমিটি হয় তখন আমি বৈষম্য বিরোধীর একটা দায়িত্ব পালন করছিলাম, যার কারণে আমি সমন্বয় কমিটিতে আসিনি এবং আমি চেয়েছি আহ্বায়ক কমিটি যেটা হবে পরবর্তীতে সেটাতে সরাসরিভাবে অংশ নেব এবং আমি এনসিপি নিয়ে কাজ করে যাচ্ছি। আসলে কাজ করার জন্য তো কোনো পদের দরকার নেই, আমাদের মূলনীতিটা ঠিক থাকা দরকার এবং ভালোবাসা দরকার। আমার দলের প্রতি আমার খুবই ভালোবাসা, তো সেই হিসেবে আমি কাজ করে যাচ্ছি। উনি তো এনসিপিতে ছিল না সরাসরি, তাই না? উনি তো, আমি যদি পদের দিকে, উনি যদি এনসিপিকে সাপোর্ট করে সেটা আলাদা ব্যাপার, এটা একটা মার্ডারারও সাপোর্ট করতে পারে, সেখানে সেটা তো এনসিপির দোষ না। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি একটা পদে ছিল, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তো সেই হিসেবে উনি ওইটার হয়ে কাজ করেছে, তো আমরা অবশ্যই সরাসরি তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই বলতে পারি। আমাদের এনসিপির যে বিষয়টা,
আমাদের তো প্রথমত হচ্ছে জুলাইয়ের স্পিরিট আমরা সর্বোচ্চ ধারণ করি ভেতরে, এবং তারা যে কারণে আন্দোলন করেছে এবং নিজের জীবনকে তুচ্ছ করে রাস্তায় নেমে গিয়েছিল সেটাও আমরা খুব ভালোভাবে ধারণ করি। তো অন্যান্য দলও বলে যে হ্যাঁ উন্নতি করবে, আসলে রাজনৈতিক দলগুলোর মূলনীতি আর উদ্দেশ্য হওয়াই উচিত বাংলাদেশের উন্নয়ন। প্রবলেমগুলো যা যা থাকবে সেগুলো বের করে সলভ করা, এটাই আসলে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই ক্ষেত্রে আমাদের সব রাজনৈতিক দলেরই কিন্তু উদ্দেশ্য সেম। আর এনসিপিকে যদি আমি আলাদা করে বলতে চাই, আমাদের কথিত যে রাজনীতিটা চলে এসেছে এতদিন যাবৎ, যে চাঁদাবাজি লুটতরাজ, হ্যাঁ, এবং যে পদ পায়, যে ক্ষমতা পায়, সে নিজেকে আহামরি অনেক কিছু মনে করে, হ্যাঁ, আর জনগণ কিন্তু তাদের পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের যেটা হওয়া উচিত ছিল সার্ভেন্ট অফ পিপল হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা হচ্ছে সেটা হতে পারি না যখন একটা ক্ষমতা পদ চলে আসে। তো অন্যান্য যে কথিত রাজনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে, আশপাশ থেকে এই চাঁদা তুলে নিজেদের দলকে ভারী করা, তারপরে 500 টাকা দিয়ে ভোট কিনে নিয়ে আসা, আমরা শুধুমাত্র চাই এক একটা ভোটারকে এতটুকু বোঝাতে যে আপনার এই 500 টাকার কেনা ভোটের পেছনে আপনার নিজের কষ্টার্জিত 5 লাখ টাকা তারা আত্মসাৎ করে দিচ্ছে, বা সেটা 5 কোটি টাকাও হতে পারে। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে সব থেকে মূল, যে আমরা এনসিপি চাই না যে কাউকে টাকা দিয়ে বা কাউকে কোনো প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনবো। সেখানে আমরা যদি 10 জন হই, 10 জনই কোয়ালিটিফুল হতে হবে, এটা একটা বিষয়। আর অবশ্যই জনসমর্থন থাকতে হবে। জনসমর্থন আমরা কেন টাকা দিয়ে কিনবো, বা আমরা কেন অর্থ দিয়ে, লোভ লালসা দিয়ে কিনবো? জনসমর্থন আমরা কিনবো আমাদের ভালো ভালো কাজের মাধ্যমে। আমরা চাই এরকম কি বলে, এই সভা সমাবেশে সব কিছু ঊর্ধ্বে তৃণমূল পর্যন্ত পৌঁছে যেতে, যে আমাদের গত 1 মাস যাবত কিন্তু আমাদের এনসিপি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে, এটা কিন্তু আসলে নজির নেই এখন পর্যন্ত। তো সেই হিসেবে আমরা মনে করি যে আমরা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছি, আরও বেশি যাব, মানুষের কথা শুনবো, মানুষ কি চায় এবং আমরা কি চাই মানুষকে বোঝাবো। এটাই আমাদের আসলে কথা, যে আমরা যখন একটা চেয়ারে বসবো তখন যেন আমরা এটা মনে করি যে আমরা আসলে এই চেয়ারে বসেছি, তার মানে এটা না যে আমরা এখন অহংকার করবো। আমরা এই চেয়ারে বসে আমাদের মাথার উপর অনেক অনেক দায়িত্ব নিয়েছি, এবং এই দায়িত্ব যদি পূরণ না করতে পারি আমরা সারা জীবন বাংলাদেশের কাছে ঋণী থাকবো, এবং আসলে আমরা মরেও সেটা শান্তি পাবো না। এইটাই একটা বিষয়। দেশকে পুনর্গঠন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি কিভাবে কাজ করে, এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জুলাই বিপ্লবের আন্দোলনের মাধ্যম দিয়ে যে একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশের মানুষের কাছে, যে আমরা দেশ গঠন করতে সক্ষম, সেই আকাঙ্ক্ষা তৈরির লক্ষ্যে আমরা আজকে দেশ গঠন করার জন্য ইশতেহার প্রকাশ করব। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দল সকল টেন্ডারবাজি এবং সকল চাঁদাবাজি থেকে মুক্ত, সেই সম্পর্কে আমরা কথা বলবো। যে সকল অপপ্রচার আমাদের দলকে নিয়ে হয়েছে এই পর্যন্ত, সেই সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীতেও আমরা বলেছি, তারপরে যাদের মত পার্থক্য রয়েছে, মতবিভেদ রয়েছে, তারা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে যে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই কোনো ধরনের অপকর্মে লিপ্ত না, চাঁদাবাজিতে লিপ্ত না। কিছু কিছু আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, এরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কালকে আপনারা নিশ্চয়ই দেখছেন, একটা তারা ইশতেহারের মতো একটা কাগজ প্রকাশ করছে, যেখানে বিভিন্ন ভুল তথ্য প্রকাশ করছে, যেগুলি আসলে কাম্য না। তারপরও দেশের যারা গঠনে যারা কারিগর, তাদের পিছনে যখন একজন শক্ত অপশক্তি কাজ করে, তখন এরা এই ধরনের কাজ করতেই থাকবে। যেমন দেখেন গোপালগঞ্জে আমাদের উপর কী পরিমাণে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা এর জবাব দিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও দিব। আমরা যতদিন আমাদের জীবন থাকবে ততদিন আমরা এনসিপি থেকে বাংলাদেশ গঠনের জন্য যা যা করা দরকার সব কিছুই করে যাব। আমাদের প্রধান রাজনৈতিক দলের প্রধান নাহিদ ইসলাম, আক্তার ভাই, তারপর হচ্ছে সার্জিস, হাসনাত, এদের থেকে শুরু করে সবাই, আমাদের একটাই লক্ষ্য, আমরা কিভাবে বাংলাদেশকে সুন্দর করে গঠন করতে পারবো, দেশটাকে একটা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটা দেশ গঠন করার জন্য আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা তো আর সরকার না, গড়ার মূল কাজ হচ্ছে সরকারের। আমরা আমাদের জায়গা থেকে যতটুক সম্ভব চেষ্টা করে যাচ্ছি। যেখানেই আমরা অন্যায় অবিচার দেখতেছি, আমরা সেখানেই লড়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকবার দেখবেন, যতবার অন্যায় কিংবা অবিচার আসছে আমাদের চোখের সামনে, আমরা রুখে দাঁড়াইছি, যেই হোক না কেন। আর সরকারের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমার মতো একটা নতুন সরকার আসছে, একটা ভঙ্গুর দেশ,
অর্থনৈতিক ব্যবস্থা যেখানে নাই, যেখানে শিক্ষা ব্যবস্থাকে একদম ধসিয়ে দিছে, ওই অবস্থায় একটা সরকারকে সময় দেওয়া দরকার সঠিকভাবে দাঁড়ানোর জন্য। একটা বছর সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো দাঁড়াইতে পারে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়াইতে পারে না, সেখানে একটা দেশ 1 বছর সময়ে কতটুকু পর্যন্ত উন্নতি করতে পারবে? এটা আসলে জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো এবং আমার নিজের কাছেও প্রশ্ন থাকবে যে এক বছর সময়ের মধ্যে কতটুকু করা সম্ভব। তারপরও আমরা ইউনূস সরকারের প্রতি আস্থা রাখতেছি এই কারণেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি একজন বিশ্বব্যাপী যোগ্য লোক। আমরা মনে করি যে ওনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ আছে, এই জন্যে আমরা স্যাটিসফাইড।